অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা ছোট গল্প পান্থশালা। এমন বিপদে আর কখনো পড়ি নাই। সময় বেশ হাতে রাখিয়াই স্টেশনের জন্যে রওনা হইয়াছিলাম, কিন্তু সন্ধ্যার কিছু আগে হইতে যে একটু মেঘ আকাশের কোণে দেখা গিয়াছিল, তাহা হঠাৎ এমন তুফান রূপে আত্মপ্রকাশ করিবে কে জানিত। অর্ধেক পথও তখন পার হইতে পারি নাই। হঠাৎ পাঞ্জাব হইতে বুঝি সমস্ত যুক্তপ্রদেশেরই ধূলি উড়াইয়া পশ্চিমের ভয়ঙ্কর ঝটিকা আসিয়া সমস্ত পৃথিবী আচ্ছন্ন করিয়া দিল। উন্মুক্ত মাঠের মাঝখান দিয়া পথ, তাহাতে বাতাসের বেগে চলা দূরে থাক, দাঁড়াইয়া থাকাই দুঃসাধ্য হইয়া উঠিয়াছে। মাথা নিচু করিয়া বসিয়া পড়িয়াও ধুলাবালির উদ্দাম স্রোত হইতে আত্মরক্ষা করা কঠিন। একসঙ্গে মুখ নাক বাঁচানো অসম্ভব বলিয়া বেশ খানিকটা যুক্তপ্রদেশের মৃত্তিকার স্বাদ গ্রহণ করিতে হইল। বালির জন্য চোখ বন্ধ করিয়া রাখিয়াছিলাম, তাহাতেও নিস্তার পাওয়া গেল না। চোখ খুলিয়া রাখিতে পারিলেও যে বিশেষ কিছু লাভ হইত এমন নয়। চারিদিক একেবারে অন্ধকার। গায়ের ওপর দিয়া সেই অন্ধকারের তীব্র স্রোতের যেন স্পর্শ পাইতেছি। দিকবিদিক তাহার আলোড়নে ঘুলাইয়া যেন লোপ পাইয়াছে। ঝড়ের পিছনে বৃষ্টির আবির্ভাব ঘটিল। বৃষ্টি তো নয়, আকাশের অগণন তীরন্দাজ বাহিনী যেন বিদ্যুৎগতি তুরঙ্গে চড়িয়া ষড়জালে পৃথিবী আচ্ছন্ন করিয়া চলিয়াছে। প্রত্যেক ফোঁটা গায়ে তীক্ষ্ণভাবে আসিয়া বেঁধে। প্রাকৃতিক বিপর্যয়ের সহিত এমনভাবে মুখোমুখি দেখা হইলেই বুঝিতে পারা যায় দেবতার অপরূপ পরিকল্পনার প্রেরণা মানুষ কোথা হইতে পাইয়াছে। সমস্ত আকাশ আচ্ছন্ন করিয়া এই যে ভয়ঙ্কর ঝটিকা পৃথিবীর ভিত্তিকে যেন নাড়া দিয়া বহিয়া চলিয়াছে, শুধু নগরের আশ্রয় হইতে অসম্পূর্ণ পরিচয় লাভ করিয়াই ইহাকে জড় প্রকৃতির লীলামাত্র বলিয়া মনে করা যায়। উন্মুক্ত এই প্রান্তরের মাঝে তার রূপ সত্যিই আলাদা। মুক্তকেশী শ্যামার রণরঙ্গিনী মূর্তি আপনা হইতে মনে উদয় হওয়া অসম্ভব কিছুই নয়। বৃষ্টি ক্রমশ বাড়িয়া উঠিল। জামাকাপড় ভিজিয়া একাকার হইল কাদায় জলে। তাহার উপর হাওয়াতে মনে হইল হাড়ের ভিতর পর্যন্ত শীত কাঁপাইয়া দিতেছে। কিন্তু বৃষ্টির অসুবিধা যতই হোক, ধুলার উপদ্রবটা যাওয়াতে খানিকটা স্বস্তি বোধ করিতেছিলাম। ঘড়ি খুলিয়া টর্চ জ্বালিয়া দেখিলাম ঝড়ের ভয়েই বোধহয় আগেই তাহা বন্ধ হইয়া গিয়াছে। এখান হইতে স্টেশন পর্যন্ত এই ঝড় বৃষ্টি মাথায় করিয়া যাওয়া এখন অসম্ভব। সম্ভব হইলেও ট্রেন যে আর ধরিতে পারিব না তাহা বোঝা কঠিন নয়। ফিরিবার বেলায় কেন যে এ পথটা গাড়ির সামান্য খরচা বাঁচাইতে গিয়াছিলাম তাহা ভাবিয়া নিজেকে তখন ধিক্কার দিতেছি। অবশ্য এদেশি এক্কাও এই ঝড়ের ভিতর অগ্রসর হইতে পারিত কিনা সন্দেহ, কিন্তু এই বিপদের মুহূর্তে মানুষ ও পশুর আশ্বাসকর সঙ্গ তো পাইতাম। আশ্রয় কোথায় পাওয়া যাইতে পারে সে সম্বন্ধে একটা পরামর্শ তো করা যাইত। আশ্রয় পাওয়াই এখন বড় সমস্যা হইয়া দাঁড়াইয়াছে। এই অন্ধকার দুর্যোগের রাত্রে এই অপরিচিত জায়গায় কোথায় গিয়ে দাঁড়াইব? দাঁড়াইবার মতো বাড়ি কাছে পিঠে কোথাও নাই। নগরকে পিছনে ফেলিয়া প্রায় মাইল তিনেক বোধহয় চলিয়া আসিয়াছি। মনে পড়ে ঝড় উঠিবার আগে চারিধারে ধুধু প্রান্তরই দেখিয়াছিলাম। একটা গ্রামও কাছে পিঠে চোখে পড়ে নাই। ফিরিয়া নগরে পৌঁছিতে পারিলেও আশ্রয় পাইব কিনা সন্দেহ। একেবারে অপরিচিত হিন্দুস্থানি শহর। এই দুর্যোগের রাতে সেখানে কাহার দরজা ঠেলিয়া হাঙ্গামা বাঁধাইব? মাত্র আজ দুপুরবেলা এই ছোট শহরটিতে আসিয়া পৌঁছিয়াছি। দুপুর হইতে সমস্ত বিকাল আলাপ কম লোকের সঙ্গে করি নাই, কিন্তু মাথার তেল ও সাবানের দালালির আলাপ বিদেশি বণিকের সহিত হৃদ্যতা গড়িয়া উঠিবার পক্ষে ঠিক অনুকূল বলা চলে না।
সে আলাপের জেরে আতিথেয়তা দাবি করা যায় না। রাত্রে ট্রেনেই চলিয়া আসিব জানিতাম, তাই কোথাও আস্তানার সন্ধানও করি নাই। এখন তাই কোনো উপায়ও দেখিতে পাইলাম না। ভ্রাম্যমাণ দালাল হিসাবে পথে পথে জীবনের অনেক বৎসর কাটিয়াছে, কিন্তু এমন অকুল পাথারে কখনো বুঝি পড়ি নাই। তবু এই দারুণ বৃষ্টির ভিতর মাঠের মাঝে সারা রাত বসিয়া থাকা চলে না। নিরুপায় হইয়া শেষে স্টেশনের দিকেই চলিতে আরম্ভ করিলাম। ট্রেন পাওয়া যাইবে না সত্য, কিন্তু মাথা গুজিবার মতো একটু আশ্রয় তো মিলিবে। কি ভাগ্য টর্চটা সঙ্গে ছিল, এই নিরন্ধ্র অন্ধকারে নইলে বুঝি পথটুকুও চিনিয়া লইতে পারিতাম না। বৃষ্টি সমানভাবেই পড়িতেছে। ভিজে জামাকাপড়ের অস্বস্তিকর ভার তো আছেই, তাহার উপর আবার সঙ্গের ব্যাগটা জলে ভিজিয়া ওজনে দ্বিগুণ হইয়াছে। বহন করিয়া লইয়া যাওয়া একটা শাস্তি। কোনো রকম পৌঁছিবার আশা না রাখিয়া শুধু যন্ত্রের মতোই পা দুইটা চালাইয়া যাইতেছিলাম। এই মন্থর গতিতে স্টেশনে পৌঁছাইতে কতক্ষণ লাগিবে কে জানে। টর্চের ব্যাটারির পরমায়ু আর খুব বেশি যে নাই, তাহা আলোর লালচে রং দেখিয়াই বুঝিতে পারিতেছিলাম। যথেচ্ছ ব্যবহার করিতে ভরসা হইতেছিল না। মাঝে মাঝে একটুখানি জ্বালাইয়া পথের সীমানাটুকু দেখিয়া লইয়া আবার তাহা নিভাইয়া দিতেছিলাম। শরীর ও মনের অবস্থা এমন না হইলে হয়তো আলো অন্ধকারের এ রূপ উপভোগ করা যাইত। প্রত্যেকবার টর্চের আলো যেন ঘন অন্ধকারকে সবলে সরাইয়া ছোট একটি মায়া প্রকোষ্ঠ আমার চারিধারে সাজাইয়া তুলিতেছে। চারিধারে বৃষ্টির ধারা নয়, সোনালি চিকি যেন ঝুলাইয়া দেওয়া হইয়াছে। পথের কাঁকড় ও নুড়িগুলি ঝকঝক করিয়া উঠিতেছে অপরূপ মণিমাণিক্যের মতো। তারপর টর্চ নিভাইবার সঙ্গে সঙ্গে আবার শুধু শব্দময় অন্ধকার। তাহাতে সমস্ত পৃথিবী শুধু নয়, চেতনাও যেন লুপ্ত হইয়া যাইতেছে। কতক্ষণ এভাবে চলিয়াছিলাম ঠিক বলিতে পারি না। ঘড়ি বন্ধ, মন সময়ের সমস্ত অনুভূতি হারাইয়াছে। শাশ্বত রাত্রি যেন দেশ কাল সমস্ত মুছিয়া দিয়াছে। হঠাৎ একবার আলো জ্বালিয়া মনে হইল খানিক দূরে পথের ডান ধারে বৃষ্টির চিকের ভিতর হইতে একটা অস্পষ্ট কিসের আয়তন যেন দেখা গেল। চিহ্নহীন প্রান্তরের মাঝে এমন কিছু দেখিবার আশা করি নাই। টর্চটা পথ হইতে সেই দিকে তুলিয়া ধরিলাম। পথের ধারে একটা বাড়ি যেন দেখা যাইতেছে। মন্দিরের মতো একদিকে ছোট একটি চূড়াও যেন চোখে পড়িল। অত্যন্ত আশ্চর্যের কথা, মাঠের মাঝখানে এমন নিঃসঙ্গ বাড়ি থাকিবার কথা নয়। মন্দিরের চূড়াটি না থাকিলে তাহার নিঃসঙ্গতা একেবারেই দুর্বোধ্য হইয়া উঠিত। শহরে এক্কা করিয়া আসিয়াছিলাম, তখন অন্তত বাড়িটি লক্ষ্য করি নাই। যাহা হোক, এখন সে বিচার করিবার সময় নয়। যে কোনো রকম একটা আস্তানা পাইলেই হয়। দ্বিধামাত্র না করিয়া তাই সেই দিকে অগ্রসর হইলাম। টর্চের অস্পষ্ট আলোয় কাছে গিয়ে দেখিলাম সাধারণ হিন্দুস্তানি ধরনের নিচু একটি কোঠা বাড়ি। মন্দির বলিয়া যাহা মনে হয় তাহা বাড়িটিরই সঙ্গে সংলগ্ন ছাদের খানিকটা অংশ সামান্য একটু উঁচু হইয়া উঠিয়া তাহাকে এই গৌরব দিয়াছে। ভগ্নদশা না হইলেও বাড়িতে কেহ বাস করে বলিয়া বিশ্বাস করা কঠিন। সারা শব্দ এই বৃষ্টিতে না পাওয়ার কথা। ভিতর হইতে একটু আলোর রেখাও দেখিতে পাইলাম না। তবু সামনের একটিমাত্র দরজা যখন ভিতর হইতে বন্ধ, তখন অধিবাসী কেহ থাকাই সম্ভব। সেই দরজাতেই গিয়া উপরের শিকলি ধরিয়া নাড়া দিলাম। কোনো সাড়া শব্দ নেই। আরও জোরে শিকলি নাড়া দিয়াও কোনো ফল হইল না। সেখান হইতে সরিয়া আসিয়া আর কোথাও দরজা আছে কিনা সন্ধান করিতেছি, হঠাৎ টর্চের আলোয় একটা জিনিস দেখিয়া অবাক যেমন হইলাম, তেমনি দুঃখের ভিতর হাসিও পাইল। বাড়িটির মাথায় আলকাতরা দিয়া বড় বড় করিয়া লেখা পান্থ নিবাস। লেখাটা অনেক কালের,
অস্পষ্ট হইয়া আসিলেও পড়া যায়। এই হিন্দুস্থানীর দেশে বাংলা অক্ষর দেখিয়া বিস্মিত হইবারই কথা, কিন্তু সেই সঙ্গে রুদ্ধদ্বার পান্থনিবাসের আতিথেয়তার নমুনায় অত্যন্ত বিরক্ত মিশ্রিত কৌতুক বোধ করিলাম। কিন্তু আতিথেয়তা আজ জোর করিয়া আদায় করিতেও আমার আপত্তি নাই। আর কোনো দিকে দরজা না দেখিতে পাইয়া আবার সেই রুদ্ধদ্বারে গিয়ে আঘাত করিলাম। করাঘাত হইতে যখন মরিয়া হইয়া পদাঘাতে নামিয়াছি, দরজা প্রায় ভাঙিবার উপক্রম, তখন ভিতর হইতে আলোর রেখা দেখা গেল। শরীর ও মনের ওপর যে ধকল গিয়াছে তাহাতে চিত্ত প্রসন্ন থাকিবার কথা নয়। ভিতর হইতে দরজা খুলিবার আগেই কর্কশ কণ্ঠে বলিলাম, কী রকম লোক মশাই, আধ ঘণ্টা ধরে ডাকাডাকি করছি, শুনতে পান না? আলকাতরার অস্পষ্ট লেখাটুকু হইতেই বোধহয় এতখানি রূঢ় হইবার ক্ষমতা সংগ্রহ করিয়াছিলাম। ভিতর হইতে দরজা এবার খুলিল। লণ্ঠন হাতে যে লোকটিকে এবার দেখিলাম, মেজাজ তত খারাপ না থাকিলে তাহাকে সৌম্যদর্শন প্রশান্ত মূর্তি প্রৌঢ় বলিয়া বোধহয় বর্ণনা করিতে পারিতাম। কিন্তু তখন তাহার পরনের গেরুয়াটাও ভণ্ডামির প্রচণ্ড নিদর্শনরূপে সমস্ত মন তিক্ত করিয়া দিয়াছে। অনুমতির অপেক্ষা না রাখিয়া ভিতরে ঢুকিয়া পড়িয়া বলিলাম, বেড়ে পান্থনিবাস তো মশাই, বিপদের দিনে মানুষ আশ্রয় চাইতে এলে দরজাই খোলে না। প্রৌঢ় কুণ্ঠিত স্বরেই যেন বলিলেন, বৃষ্টির আওয়াজে শুনতে পাইনি, তাছাড়া এমন সময় কেউ বড় একটা আসে না। এমন সময় আসবে কেন? পান্থনিবাস সকাল বিকাল তাসপাশা খেলিবার জায়গা কি না? তিনি মৃদু কণ্ঠে বলিলেন, কিছু মনে করবেন না, আমার একটু সজাগ থাকা সত্যি উচিত ছিল। বিনয় মন তখন নরম হইবার নয়, নিশ্চয় ছিল বলিয়া ঘরের চারিদিকে একবার ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখিলাম। এদেশি ধরনের তৈরি পুরনো ঘর, জানলা দরজার বেশি বালাই নেই, ঘরে আসবাবপত্রও অল্প, একধারে একটা খাটিয়া ও আর একদিকে ঘটি, গেলাস ও একটি জলের কলসি ছাড়া কিছু নেই। ঘরটি পরিষ্কারই বলা চলে, দেওয়াল নতুন চুনকাম করা, মেঝেটিও নোংরা নয়। ভিজা ব্যাগটি মেঝের ওপর নামাইয়া দিয়া বলিলাম, এই ঘরেই থাকতে হবে তো? আর একটি ঘর আছে, কিন্তু এইটেই ভালো। সন্দিগ্ধ দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া ব্যঙ্গের স্বরেই বলিলাম, তাই নাকি? তাহলে খারাপ ঘরটা একবার দেখিয়ে দিন, নিজের চোখেই সন্দেহভঞ্জন হয়ে যাক। অনেক মুল্লুক এরই মধ্যে দেখা হয়েছে মশাই, ধর্মশালা অতিথিশালার খারাপ ঘরগুলোর ওপর টান আমার বেশি। লোকটি নিতান্ত সহজ নয়। ইহাতেও তাহার মুখের ম্লান প্রশান্তির কোনো পরিবর্তন দেখা গেল না। তেমনি মৃদুকণ্ঠে বলিলেন, চলুন দেখিয়ে আনি। মন্দিরের পাশে ছোট একখানি ঘর, ঘরখানি সত্যিই নিকৃষ্ট। ফিরিয়া আসিয়া পূর্বের ঘরের খাটিয়ার ওপর বসিয়া পড়িয়া বলিলাম, বিছানা টিছানা আছে না এই দড়ির ওপরই শুতে হবে? আপনি ততক্ষণ কাপড় ছাড়ুন, আমি বিছানাপত্র এনে দিচ্ছি। বলিয়া তিনি মেঝের উপর লণ্ঠনটা নামাইয়া দিয়া বাহিরে চলিয়া যাইতেছিলেন। ডাকিয়া বলিলাম, আর শুনুন, ভিজে তো একেবারে নিউমোনিয়া হবার জোগাড়, একটু চায়ের ব্যবস্থা করতে হবে। চা? কেন, চা এমন কি খারাপ জিনিস? গাঁজা টাজা খাওয়ার যে অভ্যাস নেই। ভদ্রলোকের মুখের ওপর দিয়ে মনে হইল সামান্য একটু বেদনার ছায়া সরিয়া গেল। কথাটা বলিয়া ফেলিবার পর নিজের কানেই যেন একটু বেশি কুৎসিত শোনাইয়াছিল। কিন্তু অনেক দিন দালালি করিয়া লজ্জা সংকোচের বৃত্তিগুলো প্রায় উচ্ছেদ করিয়া ফেলিয়াছি। অনায়াসেই অস্বস্তিটা জয় করিয়া ফেলিলাম। তাছাড়া ভণ্ডামির মুখোশ একটু আধটু খোঁচা দেওয়া এমন কিছু অন্যায় নয়। স্পষ্টবাদিত্ব সম্বন্ধে নিজের মনে একটু অহংকারই আছে। তাহাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া বরং একটু বিরক্ত হইয়া উঠিলাম। কীরকম আপনাদের অতিথি সৎকারের ব্যবস্থা মশাই? ঠান্ডা লেগে মরে যাবার জোগাড় হলে
লোকে একটু চাও পাবে না? না না, পাবেন বই কি, আমি ব্যবস্থা করছি বলিয়া তিনি চলিয়া গেলেন। পিছন হইতে হাঁকিয়া বলিলাম, চা করা হয় যেন মশাই, খানিকটা গরম জলে গুড় গুলে যেন আনবেন না। জামা কাপড় ছাড়িয়া বেশ একটু স্বস্তি বোধ হইতেছিল। ঘরটা এমন কিছু খারাপ নয়, সমস্ত বাড়িটায় একটা ছমছমে ভাব অবশ্য আছে। কেমন একটা দুঃসহ গুমট যেন তার ওপর চাপিয়া ধরিয়া আছে মনে হয়। কান পাতিয়া শুনিলে কোথায় যেন গুমরানির আওয়াজও শোনা যায়, কিন্তু সে নিশ্চয় আমার মনের ভুল। বর্ষার রাতে অজানা জায়গায় এমন একটু অস্বস্তি হওয়া স্বাভাবিক, সে এমন কিছুই নয়। এই দুর্যোগের ভিতর এমন আশ্রয়কে অবজ্ঞা করা যায় না। আর সত্য কথা বলিতে গেলে ভ্রাম্যমাণ জীবনে ইহার চেয়ে অনেক বেশি অসুবিধার অভিজ্ঞতা লাভ হইয়াছে। গরম চা আসিবার পর সমস্ত পৃথিবী এবং সেই সঙ্গে গেরুয়াধারী গৃহস্বামীর প্রতি কিছুটা প্রসন্ন বোধ করিলাম। চায়ের স্বাদ ও গন্ধ সম্বন্ধে কঠিন কয়েকটা মন্তব্য হয়তো করিতে পারিতাম, কিন্তু আত্মসংবরণ করিয়া গৃহস্বামীকে একটু আপ্যায়িতই করিলাম। এদেশে কতদিন এ ব্যবসা করছেন? বিস্মিতভাবে আমার দিকে তাকাইয়া তিনি বলিলেন, কি বলছেন? বলছি, আপনি তো বাঙালি, এদেশে আছেন কতদিন? তা অনেক বছর হবে, 20 বছরের কম নয়। এ মেরুয়ার দেশে এখনও ভক্তিশ্রদ্ধা একটু আধটু মেলে, কি বলেন? সাধু সন্ন্যাসীর এখনও এখানে বেশ প্রসার আছে। ম্লান হাসিয়া গৃহস্বামী বলিলেন, আমি সন্ন্যাসী নই। সন্ন্যাসী নয়? আমাকে তাহার গেরুয়াবাসের দিকে সকৌতুকে চাহিয়া থাকিতে দেখিয়া বলিলেন, ওটা কিছু নয়, এমনিই পড়ি, আমি গৃহস্থ। হাসিয়া ফেলিলাম, গাছের বা তলার কিছুই বাদ দিতে চান না। ভদ্রলোক তেমনি উদাস করুণ মুখে চুপ করিয়া রহিলেন। মনে যেটুকু প্রসন্নতা দেখা দিয়েছিল, লোকটার এই উদাস কারুণ্যের ভানে তাহা বজায় রাখা কঠিন হইয়া উঠিল। লোকটার এ মিথ্যা মুখোশ কোনো রকমে ফাঁস করিয়া দিবার জন্যে একটা জেদি অনুভব করিতেছিলাম। বলিলাম, তাহলেও ব্যবসা বেশ চলছে নিশ্চয়, নইলে 20 বছর আর দেশে যাবার দরকার বোধ করেননি? না, এইখানেই ঘরবাড়ি করে ফেলেছি, আর যাওয়া হয়নি। হাসিয়া বলিলাম, তা তো করবেনই, গাড়ি ঘোড়া যে করেননি এই আশ্চর্যি। তা যা করেছেন, লোক দেখানো ভরংটা অন্তত রাখবেন। ব্যবসায় বাইরের চটক তো একটু দরকার। অতিথি সজ্জন এসে একটু আধটু যত্ন না পেলে সব ফাঁস হয়ে যাবে যে। যথাসাধ্য করবার তো চেষ্টা করি। সেই ক্লান্ত বেদনার স্বর হাড় পর্যন্ত জ্বলিয়া গেল। বলিলাম, যথাটা তো দেখতে পাচ্ছি নে, এই চা খেয়ে কি রাত কাটাতে হবে নাকি? লোকটা অত বেদনাময় সহিষ্ণুতার ভান না করিলে এত রূঢ় আমিও হইতে পারিতাম না নিশ্চয়। না না, খাবার ব্যবস্থা করতেই যাচ্ছি। তাই করুন একটু তাড়াতাড়ি। কুণ্ঠিত স্বরে তিনি এবার বলিলেন, দেখুন, একটু অসুবিধে আছে। তীক্ষ্ণ স্বরে বলিলাম, অসুবিধা একটু কেন, অনেক আছে। যা হয় নিয়ে আসুন মশাই, রাতটা তো কাটাতে হবে। আর 2টো কম্বল অন্তত আনবেন। কম্বল ও খাবার আসিবার পর দেখিলাম আয়োজন একেবারে অবজ্ঞা করিবার মতো নয়। ঠান্ডার দিন না হইলে চিড়ে দুধ কলার ফলারে পরিতৃপ্তি অবশ্য লাভ করিতে পারিতাম। বৃষ্টি এখনও সমানভাবে পড়িতেছে। খাইতে বসিয়া হঠাৎ আর না জিজ্ঞাসা করিয়া পারিলাম না, কীরকম একটা শব্দ হচ্ছে না? শুনতে পাচ্ছেন? চোখের ভুল কিনা জানি না, কিন্তু মনে হইল গৃহস্বামী একবার যেন চমকাইয়া উঠিলেন।
আবার বলিলাম, কী রকম একটা গুমরানি কান্নার মতো শব্দ। ভুতুড়ে বাড়ি নাকি মশাই? ও কিছু নয়, আপনি খেতে বসুন। সে কথা বলতে হবে না। ভূত প্রেত ডাকিনী যোগিনী কেঁদে পৃথিবী ভাসিয়ে দিলেও পাত ফেলে উঠে পড়ব এমন আশা করবেন না। জোর করিয়া হাসিয়া উঠিলাম, কিন্তু সে হাসিতে যোগ দেওয়া দূরে থাক, তাহার মুখে কোনো পরিবর্তনও দেখা গেল না। মুখে যাহাই বলি, খাওয়া দাওয়ার পর একলা শুইতে যাইবার সময় অত্যন্ত অস্বস্তি বোধ করিতে লাগিলাম। উদার প্রান্তরের মাঝে এই নিঃসঙ্গ বাড়িটার উপর সত্যিই যেন একটা ভয়ঙ্কর রহস্যের ভার চাপিয়া আছে। বাহিরে বৃষ্টির সঙ্গে আবার হাওয়াও উঠিতেছে। দরজাটা ক্ষণে ক্ষণে নাড়া খাইয়া শিকলিটা ঝনঝন করিয়া বাজিয়া উঠিতেছে। মন্দিরের চূড়ায় ব্যাহত হইয়া বায়ুস্রোত ক্ষণে ক্ষণে অদ্ভুত তীক্ষ্ণ শব্দ করিয়া উঠিতেছে। কিন্তু সে সমস্ত আওয়াজ ছাপাইয়াও মাঝে মাঝে যে করুণ একটা গুমরানির মতো ধ্বনি উঠিতেছে, তাহাকে কিছুতেই মনের ভুল বলিয়া উড়াইয়া দিতে আর পারিতেছিলাম না। এলোমেলো ঝোড়ো হাওয়ায় বিক্ষিপ্ত শব্দের দিক নির্ণয় করা কঠিন। খানিক কান পাতিয়া শুনিতে শুনিতে মনে হয় বাড়িটার গভীর ভিত্তি হইতেই প্রেতায়িত একটা চাপা ক্রন্দন রোল সুদূর আকাশে উত্থিত হইতে চাহিতেছে। ঝোড়ো হাওয়া কোনো মতে যেন তাহাকে নীরব করিয়া দিবার জন্যে ব্যাকুল। নিশ্চিন্ত হইয়া কিছুতেই ঘুমাইবার চেষ্টা করিতে পারিলাম না। ঘরে হ্যারিকেনটা বেশ উজ্জ্বলভাবেই জ্বলিতেছিল, তবু মনে হইতেছিল অন্ধকার যেন একেবারেই দূর হয় নাই। বাইরের বৃষ্টির শব্দে বহু আততায়ীর পদধ্বনিরই যেন আভাস। সমস্ত গাটা ছমছম করিতেছে। খাটের উপর উঠিয়া বসিলাম, কিন্তু স্থির হইয়া বসিয়া থাকাও বেশিক্ষণ চলিল না। ঝোড়ো হাওয়ার ক্ষণিক বিরতির মাঝে কান্নার স্পষ্ট শব্দ এবার মনে হইল শুনিয়াছি। হ্যারিকেনটা হাতে লইয়া ভিতরের দিকের দরজা খুলিয়া অগ্রসর হইলাম। লোকটার আবার নামও জানা নেই, তবু চিৎকার করিয়া ডাকিলাম, মশাই, ও মশাই। কোনো সাড়া শব্দ নাই। বাতিটা তুলিয়া আর একটু আগাইয়া গেলাম। সামনে খোলা উঠান। ইহার পূর্বে অন্ধকারে তাহার ওপারে কি আছে চোখে পড়ে নাই। এবার দেখিলাম উঠোনের পরেই খোলায় ছাওয়া দুটি ঘর। গৃহস্বামীর বাসস্থান হইবে নিশ্চয়। বাইরের দিকে দেওয়াল থাকায় সমস্ত বাড়িটাকেই কোঠা বলিয়া যে মনে করিয়াছিলাম, তাহা ভুল। খোলা উঠান পার হইতে গিয়া বৃষ্টিতে ভিজিতে ইচ্ছা হইল না। আর একবার চিৎকার করিয়া ডাক দিলাম। এবার সাড়া মিলিল। প্রৌঢ় একটা তেলের ডিবিয়া জ্বালিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলেন। বলিলাম, এই দিকে শুনে যান মশাই, উঠোনে আর ভিজতে পারি না। গৃহস্বামী এধারে পৌঁছাইতেই বলিলাম, ব্যাপারটা কি বলুন দেখি। কেন? কেন আবার? এ ভুতুড়ে বাড়িতে কেউ ঘুমোতে পারে? অতিথিদের সুবিধার জন্য বুঝি এই ব্যবস্থা করে রেখেছেন, একবার থেকে কেউ যাতে আর এমুখো না হয়। আপনার কি অসুবিধে হচ্ছে বলুন। কি আবার? সৃষ্টি ছাড়া আওয়াজ। কেন, আপনি টের পাচ্ছেন নাকি? ভদ্রলোক চুপ করিয়াছিলেন। হঠাৎ একটা কথা মনে হওয়ায় কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম, আপনারা কজন থাকেন এখানে? সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে ভদ্রলোক কেন এত বিলম্ব করিলেন কিছুই বুঝতে না পারিয়া বিস্মিত হইলাম। বেশ একটু থামিয়া তিনি যেন অনেক কষ্টে বলিলেন, আমি আর আমার স্ত্রী। আর কেউ না? না। এবারও কথাটা যেন তাহার গলায় আটকাইয়া গেল। হঠাৎ কেমন যেন একটা ভয় আমার বুক কাঁপিয়া উঠিল। যে লোকটিকে এতক্ষণ ধরিয়া অবজ্ঞা ও উপহাস করিয়াছি, তাহার দিকে শঙ্কিতভাবে দৃষ্টিপাত করিলাম। সৌম্য প্রশান্ত মূর্তি, মুখে গাঢ় বেদনার ছায়া। কিন্তু
এই সমস্তর তলায় আরও সাংঘাতিক কোনো রহস্য তো থাকিতে পারে। মাঠের মাঝে নির্জন নিঃসঙ্গ বাড়ি, চাপা অদ্ভুত ক্রন্দনধ্বনি, লোকটির অদ্ভুত অবিচলিত ভাব, এ সমস্তই যেন গভীর কোনো প্রহেলিকার নির্দেশ দিতেছে। বলিলাম, এরকম আওয়াজ আর হলে আমার সারা রাত্রি তো জেগে কাটাতে হবে। যাই হোক, একটা তালা চাবি দিতে পারেন? তালা চাবি? হ্যাঁ, সাবধানের বিনাশ নেই মশাই। ভেতর থেকে দরজার কড়ায় লাগিয়ে রাখি। এই ধরুন, আপনাকেই বিশ্বাস কি, মাঠের মাঝে চমৎকার আড্ডা পেতে রেখেছেন। এখন রাত্রে লোক লাগিয়ে মেরে পুঁতে ফেললেও কেউ টের পাবে না। কিন্তু লাভ কিছু হবে না মশাই। একটা রিটার্ন টিকিট আর টাকা 2-1 খুচরো আছে, বড়লোক হবে না কেউ তাতে। মনের অস্পষ্ট আতঙ্কে বিচলিত হইয়া এমন আরও হয়তো বকিয়া যাইতাম। ভদ্রলোক বলিলেন, আপনি ঘুমন গে যান, অমন আওয়াজ আর হবে না। চটিয়া উঠিয়া বলিলাম, হবে কি হবে না আপনি তো তাও জানেন দেখছি। না মশাই, আপনি তালা এনে দেবেন তো দিন, নইলে এই বৃষ্টির মধ্যেই আমি বেরিয়ে পড়ব। না না, তা বেরোতে হবে না, দেখি তালা কোথায় পাই। ভদ্রলোক হাত দিয়ে ডিবিয়াটিকে বাঁচাইয়া আবার উঠোন পার হইয়া গেলেন। পিছন হইতে বলিলাম, কোথায় পাই নয়, পেতেই হবে। তালা সত্যি পাওয়া গেল এবং ভিতর হইতে একদিকে খিল ও আরেক দিকে তালা দিয়া টর্চ হাতে করিয়া কতকটা যেন নিশ্চিন্ত হইয়া বিছানায় বসিলাম। আশ্চর্যের বিষয়, কান্নার আওয়াজ সত্যই আর নাই। মাঝে মাঝে অত্যন্ত চাপা সেই ধরনের যে আওয়াজ আসিতেছে, তাহা অত্যন্ত ক্ষণিক। বাতাসের উপদ্রব ছাড়া আর কিছু তাকে বলা যায় না। কিন্তু তবু প্রথমটা নিশ্চিন্ত হইতে পারিলাম না। এই থামিয়া যাওয়াটা আরও রহস্যময় লাগিতেছিল। অনেকক্ষণ জাগিয়াছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ঘুম আসিলই। ঝড় বৃষ্টির সহিত খুন ডাকাতির একটা জড়ানো অর্থহীন দুঃস্বপ্ন দেখিয়া যখন জাগিয়া উঠিলাম, তখন ভোর হইয়া গিয়াছে। দরজার ফাঁক দিয়া বাহিরের আলো দেখা যাইতেছে। আওয়াজের অভাবে বুঝিলাম বৃষ্টি আর নাই। সাহস করিয়া এবার দুধারেরই দরজা খুলিলাম। বাহিরে আসিয়া দেখিলাম বৃষ্টি থামিয়া গেলেও আকাশের মুখ ভার। যে কোনো মুহূর্তে আবার বর্ষণ শুরু হইতে পারে। সকালেই একটা ট্রেন আছে, সেইটাকে কোনো মতেই ছাড়া চলিবে না বুঝিয়া ভিজা কাপড় যেমন শুকাইয়াছিল সেই অবস্থাতেই ব্যাগে ভরিয়া প্রস্তুত হইয়াছি। এমন সময় গৃহস্বামী আসিয়া দেখা দিলেন। রাত্রের চেয়ে এখন তাহাকে আরও যেন ক্লান্ত দেখাইতেছে। চোখের অবস্থা দেখিয়া সন্দেহ হয় সমস্ত রাত্রি ঘুমাইতে তিনি পারেন নাই। জিজ্ঞাসা করিলেন, এখনই যাবেন? আর থাকে মশাই, এক রাত্রে 1 বৎসরের আয়ু কমে গেছে। তিনি কুণ্ঠিতভাবে বলিলেন, সত্যি আপনার বড় কষ্ট হয়েছে, কিছুই করতে পারিনি। বিনয়ের দরকার নেই মশাই, যা করেছেন তার জন্যে কত প্রণামী লাগবে বলুন। ভদ্রলোকের মুখে গভীর বিস্ময় ও বেদনার চিহ্ন দেখিয়া একটু যেন অপ্রতিভ হইলাম। এবার নিজেকে যেন সামলাইয়া লইয়া তিনি বলিলেন, কিছু লাগবে না, এখানে কিছু লাগে না। তবু দমিবার পাত্র আমি নই। বলিলাম, মাঝে মাঝে এ চালও দরকার। আচ্ছা, তাহলে আসি। ব্যাগটা তুলিয়া বাহিরে পা দিয়াছি, এমন সময় রাস্তার আওয়াজে চমকাইয়া উঠিলাম। রাম নাম সচ হ্যায়। শহরের দিকের রাস্তা হইতে ছেলে বুড়ো স্ত্রী পুরুষ মিলিয়া বিপুল এক জনতা ভিড় করিয়া এই দিকেই আসিতেছে। সঙ্গে মৃতদেহ না দেখিয়া বুঝিলাম সৎকার শেষ করিয়া তাহারা এখন ফিরিবার মুখে। কাছাকাছি আসিয়া সামনের সব বাহকেরাই বোধহয় আবার চিৎকার করিয়া উঠিল, রাম নাম সচ হ্যায়।
হঠাৎ চমকিত হইয়া ফিরিয়া তাকাইলাম। রাত্রে যে কাতর কান্নার শব্দ অমন রহস্যের সৃষ্টি করিয়াছিল, পিছনে আবার তাহাই শুনিতে পাওয়া গেল। স্খলিত পদে আলুথালু বেশে ভিতর হইতে একজন প্রৌঢ়া ছুটিয়া আসিতেছেন। গৃহস্বামীর শান্ত সৌম্য মুখেও এখন যেন বেদনার ছায়া আরও গাঢ় হইয়াছে, চোখে অশ্রুর স্পষ্ট আভাস। উত্তেজিতভাবে কাতর স্বরে জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে বলুন, বলুন কি হয়েছে? সব যাত্রীর দল একেবারে কাছাকাছি আসিয়া পড়িয়াছে। গৃহস্বামী স্তব্ধ পাষাণ মূর্তির মতো দাঁড়াইয়া আছেন। কোনো কথা তাহার মুখ হইতে শোনা গেল না, কিন্তু উত্তর আমার মিলিল। প্রৌঢ়া দরজার কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িয়াছেন। তাহার উচ্ছ্বসিত উন্মত্ত বিলাপ হইতে একটু একটু করিয়া আমার প্রশ্নের ভয়ঙ্কর উত্তর স্পষ্ট হইয়া উঠিল। এই প্রৌঢ় দম্পতির একটিমাত্র পুত্র কাল বিকালে মারা গিয়াছে। সমবেত লোকেরা দুর্যোগের রাত্রের মধ্যে তাহারই সৎকার করিয়া এখন ফিরিল। সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা ছোট গল্প পান্থশালা এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্টস করে জানাবেন গল্পটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।